সম্প্রতি আপনার কয়েকটি বক্তব্য খুব আলোচিত হয়েছে এবং যেই ছাত্রদের যেই নতুন রাজনৈতিক দল এনসিপি তারা বেশ তীর্যকভাবে আপনাকে নিয়ে অনেক রকম মন্তব্য করছেন, কিন্তু সেগুলোকে নিয়ে আমি কথা বলবো, কিন্তু সেগুলো আমার কাছে অত গুরুত্বপূর্ণ মনে হয়নি। আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কালকে যে ভাষণটি দিয়েছেন এই বিষয়ে আপনাদের মন্তব্যটি কি? তিনি অফিসার্স অ্যাড্রেসে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, জানুয়ারির 1 তারিখে তারা নতুন সরকার দেখতে চান, তারা মব কালচার যেমন করে হোক দমন করবেন, অনেক কিছু তিনি বলেছেন। আমি শিওর যে আপনি অবগত আছেন। সেনাপ্রধানের সঙ্গে আপনারা একমত কিনা, বিএনপি কি ভাবছে, এটা আগে যদি আমাকে বলতেন। জি, আপনাকে ধন্যবাদ। আর যারা আমাদের অনুষ্ঠান বিভিন্ন ভাবে দেখছেন তাদেরকে শুভেচ্ছা। আসলে আমার এনসিপির ক্ষেত্রে সমালোচনা করলে সমালোচনার জবাব আবার নিতে হয়, সেটারও আবার সমালোচনা করা যায়, কিন্তু সেটি যখন বিকৃতভাবে তারা এবং তাদের সহযোগীরা উপস্থাপন করে তখন আমার কাছে বক্তব্য এই, এর থেকে আবার মন মানসিকতাটা প্রকাশ হয়। একটা রাজনৈতিক দলের হতে পারে তরুণ, আমরাও একসময় তরুণ ছিলাম, আমরাও এরশাদ বিরোধী আন্দোলন করেছি, আমরাও গণঅভ্যুত্থান করেছি 90। তো স্বাভাবিক এই কাজটা সাধারণত তরুণরাই করে। 21শে ফেব্রুয়ারি তরুণদের, 62 ছাত্র আন্দোলন পাকিস্তান আমলে তরুণদের, 69 গণঅভ্যুত্থান পাকিস্তান আমলে আইএফের তছনছ করে দেওয়া, পতন ঘটাতে বাধ্য করা, এটা তরুণদের। 71 মুক্তিযুদ্ধ নিয়ে অনেকেই বলবো যে রাজনীতিবিদরা সেই সময় সিদ্ধান্ত নিতে পারেনি, বিশেষত শেখ মুজিবের কাছে সেই তৎকালীন জাতি যে আশা করেছে তিনি সেটি পারেনি, মানে স্বাধীনতার ঘোষণা করে। কিন্তু সেই সময় তুলনামূলক তরুণ শহীদ জিয়া রহমান সেটি পূরণ করেছিলেন। তার বয়স তখন মানে প্রথাগত দিক থেকে মানে ওই সময় অনেক বয়োজ্যেষ্ঠ নেতা ছিলেন, শেখ মুজিব, মৌলানা ভাসানী থেকে শুরু করে অনেকে, তাজউদ্দিন সাহেব, কিন্তু কেউই এই ঘটনাটি সরাসরি মাইকের সামনে গিয়ে রেডিওতে বা অন্য মাধ্যমে স্বাধীনতা ঘোষণা করেছে, এই জিনিসটা আমি অন্ততপক্ষে লক্ষ্য করে পাইনি। সেই জন্য তরুণরা আজকে 24-এর অভ্যুত্থানের পরে ধরে নেওয়া হয়েছে যারা সমন্বয়ক তারা এটা করেছে। আসলে তার সঙ্গে অন্যান্য সকল ছাত্র রাজনীতিকরা, সকল রাজনৈতিক দলরা এর সঙ্গে যুক্ত হয়েছিল। ডক্টর ইউনূস ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পরে জাতিকে একটা ভুল মেসেজ দিয়েছে, সেটা হচ্ছে যে শিক্ষার্থীরা তাকে ক্ষমতায় বসিয়েছে। শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের জন্য, আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তাদের একটি রাজনৈতিক দল গঠন করা উচিত। আমার মনে হয় গণঅভ্যুত্থানের পরবর্তীতে 69-90 ছাত্ররা সাধারণত শিক্ষাঙ্গনে ফিরিয়ে গেছে, রাজনীতিবিদরাই পরবর্তী সময় রাষ্ট্র পরিচালনা করছে। তো এখন ছাত্ররা পারবে না তা না, স্কুলের ছাত্ররা রেলওয়ের উপদেষ্টা, সচিবের পাশে যে বসে আছে তার বয়স 24 থেকে 26, তারা এখন যেভাবে যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেটি খুব স্বাভাবিক, এটা আমার কাছে মনে হয় না। এটা তাদের দোষ না, সময়, অভিজ্ঞতা এবং বয়স তাদের বিপক্ষে গেছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস, যার বয়স 84-র ঊর্ধ্বে, হয়তো 85-86, সেই মানুষটিও এরকম ছেলে মানসিকতার পরিচয় দেবে, অর্থাৎ যেটি 90 দিনের মধ্যে নির্বাচন করার কথা, এটা সংবিধান, কারণ সে সংবিধানের আওতায় শপথ নিয়েছে, প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডল। তো তিনি আমার কাছে প্রথম শপথ ভঙ্গকারী একজন ব্যক্তি। এখন 90 দিনের মধ্যে তিনি নির্বাচন করতে পারতেন। এই দৃষ্টান্ত আমাদের বাংলাদেশে আছে। 90-এর গণঅভ্যুত্থানের পর তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব 90 দিনের মধ্যে নির্বাচন করে প্রেসিডেন্ট থেকে আবার তিনি প্রধান বিচারপতির আসনে গেছে। তো সমগ্র বিষয়টা এখন যে জায়গায় এসে দাঁড়াইছে,
ডক্টর ইউনূস সিভিলিয়ান পার্সন, তার উপদেষ্টারা সিভিলিয়ান পার্সন, কিন্তু একজন সামরিক ব্যক্তি, তিনি সামরিক প্রধান মিস্টার জামাল, উনি প্রথম ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পর 2 থেকে 3 মাসের মধ্যে সম্ভবত তিনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে, 25শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। এটা তিনি এই যে সম্প্রতি বলেছেন, এটা আরো 5-6 মাস আগে তিনি এই কথাটা বলেছেন। তখন সরকারের পক্ষ থেকে কিছুটা উম্মা প্রকাশ করা হয়েছিল যে ইলেকশনের কথাটা ডক্টর ইউনূস সরকার প্রধান হিসেবে তিনিই বলবেন। এরপর পরই 1-2 দিনের মাথায় ডক্টর আসিফ নজরুল বলেছিলেন 25-এর মধ্যে আমরা একটা নির্বাচনের মধ্য দিয়ে 26 সালে একটা নতুন সরকার আমরা পাবো। 25-এর মধ্যে একটা নির্বাচনের মধ্য দিয়ে, অর্থাৎ তিনি মেন করছেন যে ডিসেম্বর বা জানুয়ারি নির্বাচন হবে বা নতুন সরকার হবে। তখনও বলা হয়েছিল, 2 দিন পরেই ডক্টর আসিফ নজরুল বাধ্য হয়েছিলেন আইন উপদেষ্টা হিসাবে, বলেছিলেন যে শেষ কথাটা ডক্টর ইউনূসই বলবেন। এটা আসিফ নজরুল বলেছিলেন। তারপরে আইন উপদেষ্টা, সম্মানিত আইন উপদেষ্টা, সিনিয়র পার্সন, তিনি বলেছিলেন আমরা একটা নির্বাচনের মধ্য দিয়ে এই বছরের শেষ নাগাদ, মানে 25-এর শেষ নাগাদ একটি সরকার, নতুন সরকার আমরা প্রত্যাশা করতে পারি। তখনও ডক্টর ইউনূসের প্রসঙ্গ এসেছে। কিন্তু মজার ঘটনা হচ্ছে ডক্টর ইউনূস এই নির্বাচনের ব্যাপারে এমন বক্তব্য দিয়েছেন, ডিসেম্বর অথবা আগামী বছরের জুন উনি নির্দিষ্টকরণ করতে পারেন। আমরা আমাদের দেশে যখন সাধারণত মেয়ে বা ছেলের বিয়ে উপলক্ষে পাত্র বা পাত্রী দেখতে চাই, পছন্দ হলে আমরা কিন্তু দিনক্ষণ ঠিক করি, মাস ঠিক করি, তারপরে লোকে দাওয়াত। ডক্টর ইউনূস এত শিক্ষিত একজন পিএইচডি মানুষ, দেশে বিদেশে তিনি বরেণ্য ব্যক্তিত্ব, কিন্তু দিন তারিখ না করে তিনি ইলেকশন করে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছে, যেটি মানে এখন আজকে এই দিনে রাষ্ট্রীয়ভাবে, জাতিগতভাবে দেশে একটা বিভ্রান্তি শুধু সৃষ্টি হয়নি, যে কোনো মুহূর্তে আমার বিবেচনা যারা রাজনৈতিক দল, তারা যদি সরকারের কাছ থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়, তাহলে এই সরকারের আর দাঁড়ানো জায়গা নেই। এই কারণে যা শিক্ষার্থীদের বলে দাবি করেছে সে শিক্ষার্থীদের সরকার, মানে ছাত্রদের ক্ষুদ্র অংশ, সে ছাত্ররা তার সঙ্গে নেই। কয়েকটা টাউট, বাটপার, লুটেরা আমার বিবেচনা, তারা এখন তাকে মানে সামনে রেখে আরো অন্যায়, অবিচার, যেমন দেখেন 2 দিন আগে ধানমন্ডিতে একটা ঘটনা ঘটছে, নিশ্চয়ই এটা আপনারা জানেন। সেখানে এই নবগঠিত রাজনীতি দলের মুখ্য সংগঠক চাঁদাবাজদেরকে মুসলেখা দিয়ে ছাড়িয়ে আনছে, যে কারণে তার দল আবার তাকে, মিস্টার হান্নানের কথা বলছেন, তাকে আবার শোকজ করেছে। তার মানে এমন একটা পরিস্থিতি যে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনার জন্য নতুন রাজনৈতিক দলের যারা আন্দোলনকারী শক্তি হিসাবে দাবি করছে নিজেদেরকে, তারা গিয়ে প্রশাসনের উপরে চাপ প্রয়োগ শুধু করছে না, তাদেরকে ছেড়ে দিতে বাধ্য করছে। এটা এখন বাংলাদেশের প্রকৃত চিত্র। এবং রাস্তায় এতটা অনিরাপদ এখন, স্বাভাবিকভাবে দিনের বেলা, রাত্রি না, দিনের বেলা যে কোনো সময় যে কেউ বিপদে, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে এমন। আর অন্য প্রসঙ্গে নাই বা বলো, সেই জন্য আমার কাছে যেটা মনে হয়েছে যে কোনো সময় থেকে এখন পরিস্থিতিটা সরকারের নিয়ন্ত্রণে আছে এটা মনে হয় না। নির্বাচন, আমরা আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে বলেছি, নির্বাচন যত দেরি হবে, পিছিয়ে যাবে, সংকট আরো বাড়বে। বরঞ্চ মানুষকে নির্বাচনমুখী করতে পারলে সংকট আরো কমত।
আপনার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছিলেন যে সুপরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা চলছে। হ্যাঁ, এটা তিনি সঠিক কথাটাই বলেছেন। সঙ্গে আরেকটা কথা বলেছেন, প্রয়োজন হলে বিএনপি সমর্থন প্রত্যাহার করবে কিনা এটা তারা চিন্তা করবে। এরকম কোন আলাপ আলোচনা আপনাদের হাইকমান্ডের এই সঙ্গে পর্যন্ত হয়েছে? এই বক্তব্যটা এই পর্যন্ত কখনো পার্টির পক্ষ থেকে বলা হয়, কিন্তু অতি সম্প্রতি দু একদিন আগে তিনি এটা বলেছেন। আমরা এই সরকারকে সমর্থন দিচ্ছি ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে গণতন্ত্রে ফিরে যাওয়া। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে শেখ হাসিনার নির্বাচনের নামে 3টা নির্বাচনে তিনি জালিয়াতি শুধু করেনি, বিশ্বের সামনে বাংলাদেশকে ভাবমূর্তিগত দিক থেকে শেষ করে দিয়েছে। মানে এই নির্বোধ, আমি নির্বোধ মহিলাই বলবো, মানে এতটাই সততা ক্ষমতার জন্য উন্মুক্ত ছিল। তার পরিবারে তো একটাও আপনি চোরের বাইরে কেউ পাবেন না, পোশাক আশাকে যায় হোক, শিক্ষার দীক্ষায় যায় হোক। এত বড় চোর পরিবার বাংলাদেশ কেন বিশ্বে আর কোন দ্বিতীয়টা পাবেন কিনা। দুদু ভাই, আপনার অডিওটা আমি শুনতে পাচ্ছি না। এখন কি শোনা যায়? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। জি জি। আপনি পাবেন না। সেই নির্বোধ মহিলাটি ক্ষমতার জন্য গণতন্ত্র ধ্বংস করেছে, প্রতিষ্ঠান ধ্বংস করেছে, আইন শৃঙ্খলা শেষ করেছে। বাংলাদেশে অন্যতম বিরোধ রাজনৈতিক দল বিএনপি কে কোণঠাসা করার জন্য 60 লক্ষ আসামি, 2.5 লক্ষের অধিক মামলা। পৃথিবীতে কোন দেশে এত মামলা, এত হামলা, এত নির্যাতন, এত গ্রেপ্তার মানে আপনি খুঁজে বের করা মুশকিল। ফাঁসির আসামি হয়েছে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসীন নেত্রী, যিনি দেশে না সারা বিশ্বেও একজন গণতন্ত্রকামী নেত্রী হিসেবে পরিচিত। তাকে চিকিৎসা, তিনি 4 বারের দেশের প্রধানমন্ত্রী, তাকে চিকিৎসা জন্য পারমিশন দেওয়া হয়নি। এটা আমাদের মৌলিক অধিকার। আপনি যেখানেই থাকেন, জেলে থাকেন আর বাইরে থাকেন আর ঘরে থাকেন, এটি তার মানে রাষ্ট্র তাকে এই দিয়েছে, অধিকার দিয়েছে। চিকিৎসা, বাসস্থান, শিক্ষা এগুলো রাষ্ট্রীয় অধিকার, কিন্তু সেটিও তাকে দেওয়া হয়নি। কাকে? বেগম জিয়াকে। তিনি মানে একটা মিথ্যা মামলায়, যে মামলা এখন কোর্ট কর্তৃক প্রত্যারিত হয়েছে, সেই মামলায় নিম্ন আদালতে 5 বছর সাজা হয়েছে। যে টাকার কথা বলা হয়েছে, তিনি এই শেখ হাসিনা, এই নির্বোধ মহিলাটি সবসময় এতিমের টাকা মেরে খাইছে, এতিমের টাকা মেরে খাইছে। আল্লাহর কি বিচার দেখেন। উনি যে পরিবারের সদস্য, মুজিবের কন্যা এত বড় চোর হয় এটা তিনি কখনো বলতেন না, কিন্তু এখন দেখা যায় এত বড় চোর বাংলাদেশে কেন বিশ্বের কোনো জায়গায় পাওয়া যাবে। এখন রাষ্ট্রে এমন কোন ব্যাংক নাই। এই সরকার আসার পরে তো মামলাগুলি প্রত্যাহার হয়েছে, আপনারা তো কম, বিএনপি তো কম সুযোগ সুবিধা পায়নি, তো সরকারের সঙ্গে সম্পর্কটি শীতল হলো কেন? আপনি কি শেখ হাসিনার কথা শুনতে ইচ্ছুক না? না না না, আপনি এগুলো তো প্রতিদিনই বলেন। হ্যাঁ, তো পাল্টাও তখন আসে যে বিএনপির বিরুদ্ধে এইসব অভিযোগ তো ছিল। আমি আপনাকে চিনতে পারছি, বুঝতে পারছি। বাংলাদেশের মূল যে আসেন না, মূল যে সমস্যা, সেই সমস্যা থেকে আপনি অন্য জায়গায় যেতে চাচ্ছেন। আপনার খারাপ লাগতে পারে। আমি এর আগে আপনার সঙ্গে টক শো করিনি। বলে না, মানুষের ব্যবহারই মানুষের বংশের পরিচয়। মানুষের উচ্চারণ, মানুষের কথা, মানুষের উপস্থাপনা, তার সম্বন্ধে মানুষ একটা ধারণা নিয়ে নেবে। আমি টক শো তো 30-40 বছর ধরে করি, ছাত্র জীবন থেকে করি। তা আপনি যদি শেখ হাসিনার কথা অসন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমার মনে হয় আমি যে আপনার 30 মিনিট সময় দিচ্ছি, এটা আমরা 20 মিনিটে চলে আসতে পারে। কারণ ভাই আপনার বাংলাদেশটা ধ্বংস করে দিচ্ছে, বাংলাদেশটা ধ্বংস করে দিচ্ছে। হাজার হাজার ছেলেদেরকে গণহত্যার শিকার করেছে, বাংলাদেশটাকে এক ধরনের পঙ্গু করে দিচ্ছে। আপনি সেটার বাইরে গিয়ে যদি আলোচনা করেন, তাহলে তো কোনো মীমাংসা পাবেন না, কোনো সমাধান নাই। এই দেশের সবকিছু তছনছ করে ফেলেছে। এই সরকারের সঙ্গে আমাদের সম্পর্কটা কি হবে সেটা পরের বিবেচনা।
কিন্তু এই দেশটাকে এই জায়গায় এনেছে এমন অনেক বিদেশি আছে যারা গত 20 বছরে বাংলাদেশে তার মা মারা গেছে, সে আসতে পারে না, তার লিগ্যালিটি ছিল, ভিসা ছিল, পাসপোর্ট ছিল, আসতে পারে না, শুধুমাত্র সে আওয়ামী লীগ মানে বাইরের লোক বলে সে আসতে পারে না। আসলে তাকে জেলে যেতে হয়েছে। আমি একাধিকবার জেলে গেছি, আমেরিকায় থাকে, অস্ট্রেলিয়ায় থাকে, ইউরোপে থাকে। তারা এসছে কি তার মানে মায়ের অথবা বাপের অথবা পরিবারের সঙ্গে লিখতে ঈদ করার জন্য বাসা থেকে ধরে নিয়ে গিয়ে একটা মামলা দিয়ে জেলখানায় ঢুকাই দিছে। তার বাবা, ভাই অথবা ওই বংশে কেউ বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিল। এমন একটি দেশে এই যে পরিস্থিতিটা শেখ হাসিনা করেছিলেন, এখনো পর্যন্ত তার বিচার এই বর্তমান সরকারের উদ্যোগে হয় নাই। খালি শোনা যাচ্ছে বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে, 8 মাস তো লেগে গেছে। দৃশ্যমান না কোন সংস্কার। হাসিনা বলতো উন্নতি বা যে কোনো কিছুতে মানে তিনি উন্নয়ন, উন্নয়ন, আর এই সরকারের স্লোগান সংস্কার। তো দুজনের সঙ্গে এক ধরনের সাদৃশ্যতা আছে, উন্নয়নের নামে লুটপাট, এখন আবার সংস্কারের নামে 90,000 কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে বলে অনেকে বলছে। সেই কারণে এই সরকারের সঙ্গে স্বাভাবিক কারণে আমরা দুর্নীতির বিরোধিতা করেছি। আমরা একটা মানুষের ভোট থেকে ফিরিয়ে দেওয়ার কথা বলেছি। তো যারা এত দুর্নীতি করেছে, এই যেমন দেখেন না, একজন নতুন নবগঠিত দলের নেতা প্রাডো চালায়, সে দাবি করেছিল তার মানে ছাত্র জীবনে মানিব্যাগই ছিল না, মানে এত সহজ, টাকাই ছিল না, ধার করে চলত। তো 3-4 মাসের মধ্যে সে প্রাডো, যখন প্রশ্ন করছে সাংবাদিক, না এই তো আপনার গাড়ি, বলে হ্যাঁ, আপনি কিনলেন কি করে? 2-3 মাসের মধ্যে বলে এটা আমাকে জামাত দিচ্ছে। জামাত থেকে গাড়ি, প্রাডো গাড়ির ফ্যাক্টরি দিছে, বিক্রি হচ্ছে না বলে ফ্রি দিয়ে দিছে, এটা তো আমার জানা নাই। তার মানে তারা তাদের সত্য কথাটা বলতে গিয়ে আরেকজন, আমি এই ক্ষেত্রে বলবো জামাতকে ঘাড়ে তারা আশ্রয় চাইছে। এরকম একটি বাংলাদেশ তৈরি হয়েছে, এর ধারাবাহিক হচ্ছে শেখ হাসিনার অবদান। এই অবদানকে আপনি যদি ভেঙে ফেলতে না পারেন, নিশ্চিহ্ন করতে না পারেন, ধ্বংস করতে না পারেন, তাহলে গণতন্ত্রে ফিরা বা প্রত্যাবর্তন করা